হাইওয়ে রোডেতে ধান লাগানো যাবে। এই রাস্তাটা কিন্তু অত্যন্ত ভাঙাচোরা ছিল। এবং সালাম আলাইকুম, আমরা রাজশাহীর দ্বিতীয় দিনে প্রথমে সকালে একটি মিটিং শেষ করে বিকেলে যখন মিটিং করতে গেলাম তখন থেকে ব্যাপক হারে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে আমরা চিন্তা করলাম যে বিকেলবেলা এখন বসে না থেকে আমরা ঝিনেতার উদ্দেশ্যে রওনা হব। সেই প্ল্যান অনুযায়ী আমরা ঝিনেতার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ঝিনেদার উদ্দেশ্যে যখন রওনা হয় তখনও প্রচুর পরিমাণে বৃষ্টি। আমরা সেই বৃষ্টির মধ্য দিয়ে ঝিনেদার দিকে রওনা হলাম। রওনা হয়ে আমরা বানেশ্বর বাজার হতে ডান হয়ে বাগা চারঘাট হয়ে আমরা ঈশ্বর দেশে উঠলাম। ঈশ্বর দিয়ে যখন আমরা এসে উঠলাম তখন প্রায় রাত 9টা বেজে গেছে। আমরা রাশিয়ান সিটির পাশ দিয়ে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর কাছাকাছি উঠবো বলে প্ল্যানিং করলাম এবং সেই আলোকেই আমরা রাশিয়ান সিটির কাছ দিয়ে আমরা রূপপুরের উদ্দেশ্যে রওনা হলাম। এবং সেখানে রাশিয়ান সিটির যে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং সেটা আমরা দেখতেছিলাম। প্রচুর পরিমাণে বিল্ডিং সেখানে এবং চারিপাশে যত লোকজন হাঁটাহাঁটি করছে সবাই কিন্তু এখানে বিদেশি। বেশিরভাগই 80 থেকে 90% লোকই কিন্তু বিদেশি এবং রাশিয়ান। যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আছেন তারাই কিন্তু এখানে থাকেন এবং এখানে বাজারঘাট করেন এবং এটাকে রাশিয়ান পল্লী বলেই গড়ে উঠেছে। আশেপাশে যত দোকানপাট যা কিছু দেখা যায় সবই রাশিয়ান সিটির মধ্যে। ওখান থেকে আমরা আস্তে আস্তে রাশিয়ান সিটি পার করে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি চলে আসলাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এসে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখলাম। আগে যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আলো ঝলমলে ছিল, এখন কিন্তু আর অত আলো ঝলমলে নেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন আলোটা কিন্তু অনেক কমে গেছে, কারণ বেশিরভাগ কনস্ট্রাকশনের কাজ কিন্তু শেষ। 80 থেকে 90% কনস্ট্রাকশনের কাজ কিন্তু শেষ হয়ে গেছে, যার কারণে আপনার এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অত কিন্তু আর আলো দেখা যায় না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মনে হয় খুব দ্রুতই আপনার আগামী বছর এইটা প্রোডাকশনে চলে যেতে পারবে, যার কারণে ওখানে লোকজন একটু কমে গেছে। তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ করে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পার হয়ে আমরা চলে আসলাম টোল প্লাজায়। আমরা টোল প্লাজাতে আসলাম। টোল প্লাজাতে এসে আমরা টোল প্রদান করলাম। এখানে টোল ছিল 75 টাকা। টোল প্লাজার আমরা টোল দিয়ে নিয়ে আমরা লালন শাহ সেতুতে উঠে পড়লাম। লালন শাহ সেতুতে উঠার পরে আমরা বাম দিকে যখন খেয়াল করলাম তখন কিন্তু বড় বড় চুল্লি এবং পারমাণবিক যে চুল্লি সেই চুল্লিগুলো দেখা যাচ্ছিল এবং প্রচুর পরিমাণে লাইট জ্বলছিল। দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল। অন্ধকার রাত্রে আপনার খুবই সুন্দর লাগতেছিল। তাছাড়া এই লালন শাহ সেতুটাও কিন্তু বেশ বড় সেতু এবং খুবই সুন্দর একটি সেতু। এটা কিন্তু বাংলাদেশের দক্ষিণ এবং উত্তর দক্ষিণ অংশটাকে কিন্তু এক করেছে এই লালন শাহ সেতু। তো গোড়াই নদী পার হয়ে এসে আমরা লালন শাহ সেতু পার হয়ে আমাদের যে রাস্তাটি ছিল আগে কিন্তু এই যে কুষ্টিয়া পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু অত্যন্ত ভাঙাচোরা ছিল এবং খুবই খারাপ ছিল। কিন্তু ইদানিং কালে এই রাস্তাটা কিন্তু আমি এর আগে যখন এসেছিলাম খুবই ভাঙাচোরা রাস্তা ছিল এবং এই রাস্তা কিন্তু অনেক যন্ত্রণা ভোগ করতে হয়। এই রাস্তা থেকে সাধারণত আমরা ডান বাম দিয়ে বের হয়ে যেতাম যখন প্রচুর জ্যামে পড়তাম। এমনও নজির আছে যে আপনার 8টার সময় জ্যামে পড়ে পরের দিন সকালবেলা জ্যাম ছুড়েছে। তো আমরা সেটা পার হয়ে চলে আসলাম। রাস্তাটা খুবই সুন্দর ছিল। কিন্তু যখনই আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় পার হলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় পার হওয়ার পরেই আপনার যে শেখপাড়া বাজার, সেই শেখপাড়া বাজারে এমন ভাঙাচোরা অবস্থা ছিল যে মনে হচ্ছে হাইওয়ে রোডেতে ধান লাগানো যাবে, এরকম একটা পরিস্থিতি ছিল। গাড়ি আমাদের ঝিনাইদহ যেখান থেকে শুরু হলো সেখান থেকে ভাঙাচোরা রাস্তা কিন্তু শুরু হয়ে গেল। আমার খুবই মন খারাপ হয়ে গেল। তখন রাত প্রায় 10টা বেজে গেছে, 10টা সাড়ে 10টা বাজে। বাড়িতে যেতে হবে, রাত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই ঝিনাইদহ জেলার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, একটা বিরক্তিকর অবস্থা। ভাঙাচোরা রোড এবং রাত্রে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি একদম সারা পথই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি চলমান থাকা অবস্থায় আমরা আস্তে আস্তে আমাদের ঝিনাইদহ পৌঁছে যাই। অবশ্যই রাত 11:30টার সময় আমরা ঝিনাইদহ পৌঁছাই এবং আজকের জার্নি আমরা এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।